নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন শুনছিলেন সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের কিনুগোয়ালার গুলি। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করি উপন্যাসের অন্তিম পর্ব। প্রথম কাজটা যত শক্ত মনে হয়েছিল, কদিনের অভ্যাসের পর দেখা গেল আসলে ততটা নয়। কাজে হাজিরা দেবার কিংবা অফিস থেকে বেরোবার যেমন একটা নির্দিষ্ট সময় আছে, বাঁধা ধরা একটা নিয়ম, প্রুফ দেখারও তাই। বেশিটাই যান্ত্রিক, অভ্যাস হয়ে যায়। বিদ্যার প্রয়োজন সামান্য আছে কিংবা নেই, বুদ্ধির তো আরও না। হাতের কাছে কপি আছে, ঠিক মতো মিলিয়ে পাঠশুদ্ধি হলেই হলো। তারও বাঁধা ধরা নিয়ম আছে। আসলে প্রথম কদিন ইন্দ্রজিতের যে অস্বস্তি হয়েছিল সেও বোধহয় এই নিয়মের জন্যেই। নিয়ম জিনিসটাই তার কাছে নতুন। পড়াশোনা করত কিংবা করত না, কলেজ যেত কিংবা যেত না, সবই নিজের খেয়াল খুশি মতো। কেউ কখনো কিছু বলেনি, কিন্তু এখন সকাল হলেই ঘন ঘন ঘড়ির দিকে তাকাতে হয়। স্নান সারা হবার পরেও খাবার আসতে দেরি হলে ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে। এমনকি প্রথম কদিন সহকর্মীরা যে সন্দিগ্ধ অস্বাচ্ছন্দ্য বোধ করেছিল সেটাও কিছুদিন পরে রইল না। শশীপদ লোকটা কাজ করে কম, ফাঁকি দেয় বেশি, সবচেয়ে বেশি খায় পান। দিন কতক ওর জন্যে পান ফরমাস করে করে ইন্দ্রজিৎ শশীপদকে অভিভূত করে ফেলল। ধীরে সুস্থে চোখ বুজে যখন আয়েশ করে পান চিবত শশীপদ, সেই অবসরে হয়তো ইন্দ্রজিতের ৩-৪ গেলি প্রুফ পড়া হয়ে গেছে। আগেকার মেজাজ থাকলে শশীপদ হয়তো চটেই যেত, কিন্তু যার পান এখনো গালে টোপালা হয়ে রয়েছে সে যে বেশি কাজ দেখিয়ে শশীপদ চাকরিটি খাবার আয়োজন করছে এমন সন্দেহ করা চলে না। নতুন এসেছে, একটু বেশি বেশি কাজ করবে বই কি। ক্রমশ এমন হলো যে ফাঁকি দেওয়াটা শশীপদ নিজের ন্যায্য অধিকার বলে মনে করতে লাগল। সেই সকালে যায়, ফিরতে ফিরতে কোনো কোনো দিন সন্ধ্যা হয়ে যায়। ছাপাখানার ঘর, ছাদ বেজায় নিচু, বেলা হতে না হতেই তেতে ওঠে। এত বড় ঘরে একটি মোটে পাখা, সেটাও প্রভাকর বাবুর বসবার টেবিলের ওপর। যে টেবিলে বসে ওরা প্রুফ পড়ে ততদূর পৌঁছয় না। কিছুক্ষণ যেতে না যেতেই গলা শুকিয়ে আসে, ক্রমাগত জল খেতে ইচ্ছা হয়। ওদিকে আবার নিবারণের তাড়া আছে, সময় মতো প্রুফ পড়ে দেওয়া চাই। চোখ দুটো প্রাণপণে খুলে রাখতে হয়। কলম হাতে খুঁচিয়ে যেতে হয় অসংখ্য ভ্রান্তিপূর্ণ প্রুফ পত্রিকা। এর মধ্যে একদিন একটা ঘটনায় ইন্দ্রজিৎ কিছু লজ্জিত হয়ে পড়ল। সেদিন ছাপাখানায় হেঁটে আসতে হয়েছিল। কি একটা কারণে ট্রাম বন্ধ ছিল। এসে দেখল শশীপদ যথারীতি গড় হাজির। গিয়ে বসতে না বসতেই নিবারণ প্রুফ দিয়ে গেল। শশীপদবাবু খবর পাঠিয়েছেন আসতে দেরি হবে, এগুলো পড়ে দেবেন তো। পড়তে শুরু করল ইন্দ্রজিৎ, কিন্তু ২-৪ লাইন পড়তে না পড়তেই শরীর কেমন ক্লান্ত হয়ে পড়ল। চোখ দুটি জড়িয়ে এলো। ১ গ্লাস জল খেয়ে নিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নিলেই ঠিক হয়ে যাবে মনে করে উঠে দাঁড়ালো। গিয়ে দেখল কুঁজো খালি। জল তুলে রাখার ভার যে ছোকরা প্রুফ তোলে তার ওপর। তাকে জিজ্ঞাসা করে জানা গেল আজ জল তোলা হয়নি। কেন? তাচ্ছিল্যের সঙ্গে ঠোঁট উল্টে ছেলেটি বললে, আজ কাজে আসতে তার নিজেরই একটু দেরি হয়ে গেছে, তখন কলে জল ছিল না। কৈফিয়তে ত্রুটি নেই, তবু ইন্দ্রজিতের ইচ্ছে হলো ছেলেটিকে ঠাস করে গালে একটা চড় কষিয়ে দেয়। আত্মসংবরণ করে টেবিলে ফের এসে বসল বটে, কিন্তু প্রুফ দেখবার মতো মন আর ছিল না। সারা রাস্তা হেঁটে এসে মাথা আগুন হয়ে আছে, গলা শুকনো। বিরহে মনস্তাপে যে ছাতি ফাটেনি সেটা গরমে ফাটবে আশঙ্কা হচ্ছে। দেয়াল ঘড়িটা টিকটিক করছে। সামনে খোলা প্রুফ আর কপিগুলো অল্প অল্প উঠছে।
একটু পরেই নিবারণ এসে তাড়া দেবে, তবু ইন্দ্রজিতের হুঁশ হলো না। কতক্ষণ সামনের রাস্তায় ট্রামের সাড়া পেয়ে চকিত কাকের উড়ে যাওয়া, আবার ফিরে এসে জুড়ে বসা দেখল। ঝলসানো পিচের রাস্তা কেমন করে একটু একটু ঘামছে তাও। খানিকক্ষণ কর্তব্যরত ঘড়িটার টিকটিক শব্দ শুনল। তারপর আরো অনেক পর অনেকক্ষণ ধরে কিছু শুনতে পেল না। শশীপদ যতক্ষণ না এসে কাঁধ ধরে আস্তে আস্তে ঝাঁকুনি দিলে ততক্ষণ ইন্দ্রজিতের ঘুম ভাঙল না। ভেবেছিল শশীপদ ধমকাবে, অন্তত ঠাট্টা করবেই। চোখ কচলাতে কচলাতে বলল, কি আশ্চর্য, ঘুমিয়ে পড়েছিলাম, প্রুফগুলো সব পড়ে আছে। সস্নেহে হেসে শশীপদ বলল, থাক, আমি পড়ছি। আজকের মতো প্রীত শশীপদ কখনো হয়নি। আজ অফিসে এসে সে দেখেছে ইন্দ্রজিৎ কাজকর্ম ফেলে টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছে। চটে যাবে কি, এমন অনাবিল আনন্দ উপভোগের সুযোগ শিগগির পায়নি। এও তবে ফাঁকি দিতে শিখেছে, ভিড়েছে তার দলে। শশীপদর আনন্দের হেতুটা এই। ছাতা দিয়ে চেয়ার মুছতে মুছতে শশীপদ বললে, আহা, ঘুমোবেন বই কি, ঘুম পেলে ঘুমোবেন না? তবে টেবিলের ওপর পা না তুলতে পারলেই ভালো মশাই, কর্তা এতে বড় রাগ করেন। সেদিন থেকে ইন্দ্রজিতের সঙ্গে শশীপদর সখ্য হয়ে গেল। তবু মাঝে মাঝে নিজের কাছে নিজেকেই বড় অদ্ভুত মনে হয় বই কি। অবাক হয়ে যায়। মার্জিনে চিহ্ন দিয়ে শুদ্ধাক্ষর বসাতে বসাতে ভাবে, এ করছি কি? এতকাল যে শুধু ছন্দ আর কথা মিলিয়েছি, কপির সঙ্গে হ্যান্ডবিলের প্রুফ মেলানো কি তার কাজ? শিক্ষার অহংকার, রুচির অহংকার একসঙ্গে অভিমান হয়ে চেতনা আচ্ছন্ন করে ফেলে। মনকে সান্ত্বনাও দিতে হয় নিজেকেই। এ কাজ তার নয়ই বা কেন? কোনো কাজই ছোট নয়। কাজ করতে করতে পিঠের শিরদাঁড়া ধরে যায়, আঙুল অবশ হয়ে আসে। প্রভাকরবাবু কিছুতেই একটা চড়া পাওয়ারের আলো দেবেন না এই টেবিলে। পাখার কথা না তোলাই ভালো। কতক্ষণ কাজ করে করে ঘড়ির দিকে তাকিয়ে হয়তো দেখে সবে বেজেছে 2। আরো 3-4 ঘন্টা। ঘড়ির কাঁটা ঘুরছে কিনা সেটা দেখতেই আরো খানিকক্ষণ তাকিয়ে থাকতে হয়। মাঝে মাঝে মনে হয় আর পারবে না, আর বুঝি বরদাস্ত হবে না প্রভাকরের পিঠ চাপড়ানি, শশীপদর রসিকতা, হেড কম্পোজিটার নিবারণের শাসানি। কলম ফেলে কতবার যে উঠে দাঁড়িয়েছে ইন্দ্রজিৎ, কিন্তু তক্ষুনি পিঠটা আবার টনটন করে উঠেছে, আবার বসে পড়েছে ধপ করে। টেবিলে পাখা না থাকার সুবিধেই এই, মন যেমন চট করে উত্তেজিত হয়, ফস করে তেমনি আবার ঝিমিয়েও পড়ে। এই উত্তেজনা, পারিপার্শ্ব অসহিষ্ণুতা আর কিছু নয়, স্নায়ুরোগ। আর এই ছাপাখানার ঘর আর ঘরমাক্ত দুপুর এই তো শেষ নয়। এরপর আছে কিনুগোয়ালার গলির ছোট্ট একখানা ঘর, সন্ধ্যার রোমাঞ্চ। ক্রমশ সাহস বাড়ত ইন্দ্রজিতের। প্রুফ দেখতে গিয়ে এখন আর হাত আড়ষ্ট হয়ে আসে না। স্বাচ্ছন্দ্য মতো পড়তে তো পারেই, উপরন্তু প্রয়োজন মতো 2-1টা জায়গায় কপিও কাটাকাটি করে। এই কাটাকাটি করতে গিয়েই একটা বিপত্তি ঘটল। একদিন প্রেসে গিয়ে বসতেই প্রভাকরবাবু হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। ইন্দ্রজিৎ বাবু শুনে যান। ওর টেবিলের সম্মুখে গিয়ে দাঁড়াতেই প্রভাকর যেন ফেটে পড়লেন। এতদিন প্রভাকর অন্তত ইন্দ্রজিতের সঙ্গে বেশ সৌজন্যের সঙ্গেই কথা বলেছে। ওর এই ধরনের চেহারা ইন্দ্রজিতেই প্রথম দেখল। প্রভাকরবাবু একটা গোটা হ্যান্ডবিলের বান্ডিল টেবিলের ওপর সশব্দে আছড়ে ফেলে বললেন, এসব করেছেন কি মশাই? খুশি মতো কপির ওপর কাটাকাটি করেছেন? পার্টি এগুলো সব ফিরিয়ে দিয়েছে। ইন্দ্রজিৎ তাকিয়ে দেখল গতকাল দেখা থিয়েটারের হ্যান্ডবিল। প্রভাকরবাবু বললেন, পার্টির নিজের হাতে লেখা কপি, ওরা নিজেরা ফাইনাল প্রুফ অ্যাপ্রুভ করে দিয়েছে। আপনি ওর ওপর কাটাকুটি করতে গেলেন কেন শুনি? কাটাকুটি তো কিছু করিনি, ইন্দ্রজিৎ বললে। খালি 2-1টা জায়গায় বানান ভুল ছিল, শুধরে দিয়েছি। শুধরে দিয়েছেন? কি দরকার ছিল মশাই? বানান ভুলও শোধরাবো না? ইন্দ্রজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করলে। না না না, টেবিলে একটা চাপড় মারলেন প্রভাকরবাবু। ইন্দ্রজিতের মনে হলো চটটা এসে পড়ল ওরই গালে। ওরা যদি যাত্রী কথাটা হর্ষই দিয়ে লেখে তাতে আপনার কি?
এখন চটে গিয়ে ওরা এই যে 5,000 হ্যান্ডবিলি ফেরত দিয়ে বসে আছে, এই লোকসানের টাকা কে দেবে? এবারে যা খরচ হয়েছে সেটা না হয় আপনার মাইনে থেকে কেটে নিতে পারি, কিন্তু ওদের অর্ডার আর কখনো পাবো ভেবেছেন? পুরনো রেগুলার পার্টি আমার কতগুলো টাকার লোকসান করলেন একবার ভেবে দেখুন। আরে মশাই, বিদ্যে পড়াতে হয়তো প্রুফের পাতায় কেন, এর চেয়ে আমার মুখ্য প্রুফ রিডাররাই যে ভালো ছিল দেখছি। কাল থেকে আপনি আর আসবেন না মশাই। ইন্দ্রজিৎ আপন আসনটিতে ফিরে এলো। পাশে শশীপদ বসে আছে। সেদিক চাইবার পর্যন্ত সাহস নেই। ইন্দ্রজিৎ জানে শশীপদ হাসছে মিটিমিটি। বেশি বাহাদুরি দেখাতে গিয়ে এই যে জব্দ হলো ইন্দ্রজিৎ, এর মধ্যেও শশীপদর কোথায় যেন আনন্দের খোরাক আছে। সেদিন বেশি কিছু কাজ ছিল না, আর কাজে মন দেবার সামর্থ্যও ছিল না। সামান্য যা একটু সংস্থান হয়েছিল মাসান্তে 25 টাকার, তাও গেছে। এসব জায়গায় চাকরি এইভাবেই যায়। নোটিশ নেই, সুযোগ দেওয়া নেই, কাল থেকে আসবেন না, ব্যাস অমনি জবাব হয়ে গেল। পিঠের ওপর শশীপদর হাতে স্পর্শ পেয়ে ইন্দ্রজিৎ শিউরে উঠল। এই লোকটাও তার পিঠ চাপড়াতে শুরু করেছে। শশীপদর গলাও শুনতে পেল, ভায়া, এদের বেশি ভালো করতে নেই। যাক, তোমার কি, লেখাপড়া শিখেছ, কোয়ালিফাইড লোক, আর একটা কিছু জুটিয়ে নেবে। আমাদের সারা জন্ম জুতো খেয়েও এখানে কেটে যাবে। সহানুভূতির ছোঁয়ায় ইন্দ্রজিতের মনে বরফ গ্লাসের বাইরেকার মতো বড় বড় ফোঁটার জল যেন জমে জমে উঠল। কথা বলতে পারল না। অন্তত এই অর্ধশিক্ষিত একটা লোকের কাছেও তার শিক্ষার স্বীকৃতি আছে জেনে অভিভূত হয়ে পড়ল। চাকরিটা অবশ্য গেল না। সেদিন বিকেলে ক্যাশিয়ারের কাছে গিয়ে ইন্দ্রজিৎ বলেছিল, আমার তো জবাব হয়ে গেছে, পাওনাটা কি আজই? ক্যাশিয়ার ওর দিকে এক নজর তাকিয়ে বলল, না, কর্তা যাবার সময় বলে গেছেন আপনি যেমন কাজ করে যাচ্ছেন তেমনি করে যান, তবে সাবধান হয়ে করবেন, আর আপনার এ মাসের মাইনে থেকে শুধু কাগজের দামটা কেটে নেওয়া হবে। ছাপা আর কালি খরচ যা গেছে তা গেছেই। পায়ের নিচে আবার মাটি স্পর্শ পেয়ে স্বস্তি বোধ করল ইন্দ্রজিৎ। দিন কতক আবার ভয়ে ভয়ে নির্ভুল কাজ করে গেল ইন্দ্রজিৎ। কপি মাফিক যথাযথ ভ্রম সংশোধন, বিবেচনা বুদ্ধির অহেতুক প্রয়োগ কখনো না। ছাপাখানায় কিছুদিন থেকে একটা কবিতার বই কম্পোজ হচ্ছিল। আলাপ আলোচনায় প্রকাশ এর লেখক একজন বড় জমিদার। মাঝে মাঝেই নিজে আসেন ছাপাখানায়। কাজ কতদূর এগোলো তার তদারক করেন। তিনি এলেই রুমাল থেকে একটা সুমিষ্ট গন্ধ ছড়ায়। দামি মশলায় সাজা পান আসে ঘন ঘন। শৌখিন সিগারেট ধোঁয়ায় কুণ্ডলী রচনা করে প্রুফ দেখা চলে। প্রেস শুদ্ধ লোক, এমনকি স্বয়ং প্রভাকর বাবুও তটস্থ। খেয়ালের খেয়া যন্ত্রস্থ বইখানার নাম। এ বইয়ের প্রুফ ইন্দ্রজিৎকেও বার কয়েক দেখতে হয়েছে। অ্যামেচার কবি মাত্রের প্রতি জাত কবিদের যেমন একটা তাচ্ছিল্যপূর্ণ অনুকম্পা থাকে, তার বেশি গুরুত্ব সে বইখানাকে দেয়নি। কবিতাগুলোর বেশিরভাগই সমান, লাইন মেপে অক্ষর গুণে সাজানো। আর অক্ষর গুণে কবিতা লেখার যা বিপদ, মাঝে মাঝে ছন্দের ভুল রয়ে গেছে। প্রুফ কাটাকুটির আদার ব্যাপারী, ছন্দভাব ইত্যাদি জাহাজের খবরে তার কাজ কি? প্রথম প্রথম ইন্দ্রজিৎ মনের হাসি মুখে চেপে গেছে, কিন্তু পাতায় পাতায় এত ভুল চোখে খোঁচা দেয়। শেষ পর্যন্ত একদিন ইন্দ্রজিৎ লোভ সামলাতে পারল না। একটা ফরমার 2-3 জায়গায় মূল কাঠামোটা যথাসম্ভব বজায় রেখে ছন্দ শুধরে দিল। পছন্দসই কথাও 2-1টা বসিয়ে দিল এখানে ওখানে। যা থাকে কপালে। একটু অসহিষ্ণু হয়ে উঠেছিল কিছুদিন থেকে। সামান্য 25 টাকা মূল্যের দাসত্বের হঠাৎ অপমৃত্যুই যদি হয় এভাবে, হোক। 3 দিনের দিন প্রভাকর বাবু এলেন হাঁপাতে হাঁপাতে। আড়ালে ডেকে নিলেন ইন্দ্রজিৎকে। ছি, করেছেন কি বসাই? আবার পণ্ডিতি ফলিয়েছিলেন প্রুফে? আপনার মতলবখানা কি বলুন তো? আমার ব্যবসা লাটে তুলতে চান? শশাঙ্ক চৌধুরীর ফার্ম থেকে আমরা মাসে 4-5 হাজার টাকার কাজ পাই, তার লেখার ওপর খোদকারি? ও আমাকে আস্ত রাখবে ভেবেছেন? দেখে শুনে শিক্ষিত লোক রেখেছিলুম, তা ভালো শিক্ষাই আপনি আমাকে দিলেন। শশাঙ্ক চৌধুরী ফোন করেছিল, মশাই এক্ষুনি মোটর আসছে, ওকে যা হয় জবাবদিহি আপনি দেবেন। আমার ওর সামনে দাঁড়াবার সাহস নেই।
শেষ পর্যন্ত সাহস করে প্রভাকর বাবুই অবশ্য এগিয়ে গেলেন। গাড়ির দরজা খুলে দিলেন শশাঙ্ক চৌধুরীর। পানের খিলি আর ঠান্ডা জলের গ্লাস এগিয়ে দিলেন। কিন্তু ভবি কি ভোলে, জল খেয়ে সুস্থ হয়ে শশাঙ্ক চৌধুরী চামড়ার ব্যাগ থেকে প্রুফ ছাপানো পাতাগুলো বার করলেন। অক্ষরমালা আর সংশোধন চিহ্নগুলোর ওপর একবার চোখ বুলিয়ে ভ্রু কুঞ্চিত করলেন। এগুলো কার কীর্তি মশাই? ঘাবড়ে গেলে প্রভাকর বাবুর মতো ডাক সাইটে মানুষও যে কতখানি তোতলামি করতে পারে দেখে ইন্দ্রজিৎ কৌতুক বোধ করল। হাত দুখানি ক্রমাগত কচলাচ্ছেন প্রভাকর বাবু। আর কত করে যে স্যার, ইয়ে ইত্যাদি বিনয় ললিত বচন বলছেন হিসেব নেই। প্রভাকর বাবুকে শশাঙ্ক চৌধুরী আরও কি কি জিজ্ঞাসা করলেন, সব কথা ইন্দ্রজিতের কানে এলো না। আড়ালে দাঁড়িয়ে দেখছিল আর মনে মনে হাসছিল। আজ একেবারে নির্ভয় হয়ে গেছে ইন্দ্রজিৎ, কাউকে পরোয়া করে না। খানিক পরে প্রভাকর বাবু এদিকে এসে বললেন, শশাঙ্কবাবু আপনাকে একবার দেখতে চাইছেন, একেবারে রণমূর্তি মশাই। তা হোক, আপনি ভয় পাবেন না, বলবেন যা করেছেন সহজ বুদ্ধিতে করেছেন। ইন্দ্রজিতের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে শশাঙ্ক চৌধুরী বললেন, অদল বদল কাটাকুটি যা কিছু সব আপনি করেছেন? ইন্দ্রজিৎ ঘাড় নাড়লে। কাগজগুলো টেবিলের ওপর রেখে শশাঙ্ক চৌধুরী বললেন, এখানে এই শব্দটা বসালেন কেন? মুখে যতটা নির্লিপ্ত ভাবই রাখুক ইন্দ্রজিৎ, বুকের ভেতরটা ওরও দূর দূর করছিল। ঢোক গিলে যতটা সম্ভব সহজ করে কোথায় ছন্দের ত্রুটি ছিল দেখিয়ে দিতে চেষ্টা করলে। আর এটা, এ ত্রুটিটা মিলের। আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্দ্রজিতের দিকে তাকালেন শশাঙ্ক। আরও দু চারটে প্রশ্ন করলেন। ইন্দ্রজিৎ যথাসাধ্য জবাব দিলে। হঠাৎ এক সময় শশাঙ্ক বলে উঠলেন, আপনি বসুন না এই চেয়ারটায়, আপনার সঙ্গে অনেক আলাপ আছে। কথায় কথায় আলোচনা জমে উঠল। কবিতার ছন্দ, মিল, ভাষা, কাঠামো থেকে ভাব, বিষয়বস্তু ইত্যাদি। ইতিমধ্যে প্রভাকর বাবু একবার ঘুরে এসে বললেন, তাহলে স্যার ছাপার কাজটা এখনো আটকে আছে, অর্ডারটা? আলোচনায় বাধা পেয়ে শশাঙ্কবাবু চোখ দুটি কুঞ্চিত করলেন। হ্যাঁ হ্যাঁ, ছেপে দিন। আপনার আগেকার কারেকশনই ফলো করা হবে তো? না না, আঙুল দিয়ে ইন্দ্রজিৎকে দেখিয়ে দিয়ে শশাঙ্ক বললেন, ইনি যেমন যেমন বদলেছেন তেমনই হবে। যাবার সময় শশাঙ্ক চৌধুরী নিজের একখানা কার্ড দিয়ে গেলেন ইন্দ্রজিৎকে। আপনার সঙ্গে আলাপ করে খুব আনন্দ হলো, আসুন না একদিন আমার বাসায়, ধরুন কাল, একটা পরামর্শ আছে। পরদিন দুপুরে ইন্দ্রজিৎ যখন কাজে এলো তখন ওর মুখের দিকে চেয়ে বলে দেওয়া যেত কোথায় কি একটা বড় গোছের পরিবর্তন ঘটেছে। চোখ দুটির সেই দীপ্তিহীন অসহায় ভঙ্গি নেই, আত্মপ্রত্যয় দৃঢ়তা এসেছে। আজ সকালেই শশাঙ্ক চৌধুরীর বাড়িতে শশাঙ্ক চৌধুরী ওকে সমাদর করে বসিয়েছেন, আপ্যায়ন করেছেন মাননীয় অতিথির মতো। কিন্তু সেটাই বড় কথা নয়। বলেছেন, আপনার মতো লোক ছাপাখানায় কালিঝুলির কাজ করছে, এটা বড় লজ্জার কথা মশাই, আমাদের লজ্জা। অনেক দিন থেকেই একটা ভালো মাসিক পত্র বার করার সংকল্প ছিল শশাঙ্ক চৌধুরীর। ইন্দ্রজিতের সঙ্গে আলাপ করে পরিচয় পেয়ে সেই সংকল্প আবার মাথাচাড়া দিয়েছে। খেয়াল খুশি মতো কখনো সখনো লিখি টিকি মশাই, কিন্তু এসব ব্যাপার ভালো বুঝি না। আপনার সঙ্গে আলাপ করে অনেক উপকার হলো। শশাঙ্ক চৌধুরী ইন্দ্রজিৎকে সেই প্রস্তাবিত পত্রখানির সম্পাদকীয় ভার নিতে অনুরোধ করেছেন। এ সৌভাগ্য ইন্দ্রজিতের আশাতীত। 100 টাকা মাইনে দিতে চেয়েছেন শশাঙ্ক চৌধুরী। সেটা ওর বর্তমান আয়ের 4 গুণ বলেই শুধু নয়, চারধারে দেওয়াল তোলা জীবনের গোটা কয়েক জানালাও খুলে গেছে। প্রভাকর বাবুকে নিজে থেকে জানাতে সংকোচ হচ্ছিল, কিন্তু দেখা গেল তিনিও জানেন। প্রেসে আসবার পথে শশাঙ্কবাবুর বাড়ি হয়ে এসেছেন, সেখানেই শুনেছেন। হাসতে চেষ্টা করেও হাসতে পারলেন না। একেবারে বর্ণচোরা মশাই, একদিন বলেননি কেন আপনি লেখেন টেখেন? আমি তো এমনি একজন লোকই খুঁজছি, একটা সিনেমার ছবিওয়ালা সাপ্তাহিক বার করব অনেকদিন থেকে ইচ্ছে, তা উপযুক্ত লোক পাইনি। ছবির কাগজ কাটতো খুব, কি বলেন? ইন্দ্রজিৎ স্বীকার করলে কাটত। অন্তরঙ্গের মতো কাছাকাছি এলেন প্রভাকর বাবু।
ইন্দ্রজিতের কাঁধে হাত রেখে বললেন, থেকে যান না এখানে, আমার ছাপাখানা আছে, বেশি খরচ লাগবে না তো, 2 দিনে কাগজটা দাঁড় করিয়ে দেব, দেখবেন। আপনার যশ আমার আত্মতৃপ্তি। শশাঙ্ক চৌধুরীর অনেক টাকা স্বীকার করি, কিন্তু ভবিষ্যৎ কি ওসব কাগজের? কজন কেনে, সমজদারি বা কজন? মাস কয়েক লোকসান খেলেই শশাঙ্কবাবুর উৎসাহে ভাঁটা পড়বে না কে বলতে পারে। স্মিত মুখে ইন্দ্রজিৎ সব শুনল, তারপর বলল, তা হোক, আমি শশাঙ্কবাবুর ওখানেই যাব, কথা যখন দিয়েছি। প্রভাকর দমে গিয়ে বললেন, বেশ, আপনার যা ইচ্ছে। কবে যাবেন স্থির করেছেন? কালই? না, এ মাসটা কাটিয়ে দিয়ে যাব ভাবছি, আর অল্প কটা দিনই তো বাকি আছে। প্রভাকর বাবুর মুখে যে রূঢ়তা জমে উঠেছিল সেটা ধীরে ধীরে তিরোহিত হল। একটা সিগারেট বাড়িয়ে দিলেন ইন্দ্রজিতের দিকে। খান না, সংকোচ কি? ওখানে গিয়ে আমাদের ভুলবেন না মশাই। ইন্দ্রজিৎ গাঢ় কৃতজ্ঞ গলায় বললে, আপনি আমার যা উপকার করেছেন তা কখনো ভুলব না প্রভাকর বাবু। এখানকার কাজটা না দিলে। পরে অবশ্য ইন্দ্রজিৎ বুঝতে পারল প্রভাকর বাবু সেরকম ভুলে যাবার কথা বলেননি। শশাঙ্ক চৌধুরীর নতুন কাগজখানা যাতে এই ছাপাখানা থেকেই বের হয়, ইন্দ্রজিৎকে সেই বন্দোবস্ত করতে ইঙ্গিত করেছেন। বলবেন আপনার কর্তাকে, কোনো অসুবিধা হবে না, ঠিক সময় ডেলিভারি দেব। দেখেছেন তো আমার ছাপাখানার কাজ কেমন নিয়ম মাফিক এগোয়। পরে না হয় উনি নিজের একটা ছাপাখানা করে নেবেন, ততদিন আমাদের সম্পর্কটা থাকুক না। বাসায় ফিরে নীলাকে ইন্দ্রজিৎ বললে, এবারে একটা বাসা টাসা দেখে নিতে হয়, এখানে আন না। নীলার মুখে ম্লান ছায়া পড়ল একটা। কোথায় যাবে? অন্য কোথাও, যেখানে খুশি। এই ধোঁয়া ঘুঁটে আর গোবর জলের বাইরে 1-2খানা ঘর পাওয়া যাবে না? নীলা আস্তে আস্তে বলল, বুঝেছি, তুমিও যাবে। আহত গলায় ইন্দ্রজিৎ বললে, এ কথা বলছো কেন? তুমি যাবে না? আমিও যাব? হঠাৎ যেন একটু চমকে উঠল নীলা। কিন্তু আমি কি করে যাব ইন্দ্রজিৎ? কেন, আমার সঙ্গে? আমার মা বাবা, তাঁরাও যাবেন। নীলার একখানা হাত ধরে ইন্দ্রজিৎ বলল, আমি তোমাকে বিয়ে করব স্থির করেছি নীলা। নীলা খুশি হল না, চমকে উঠল না, সরে বসল না একবারও। ক্লান্ত ভঙ্গিতে হাই তুলল একবার। ইন্দ্রজিতের প্রস্তাবে কোনো রোমাঞ্চ নেই, নেই কোনো অভাবনীয়ের প্রতিশ্রুতি। লেনদেন যা হবার আগেই হয়ে গেছে, শুধু চুক্তিপত্রে সই বাকি। কিন্তু তা নিয়ে বেশি হইচই করার অর্থ হয় না। ঠোঁট দুটিতে হাসির চিহ্ন মাত্র ফুটিয়ে বলল, একটা দুর্ভাবনা গেল, আমার মা বাবাকে বলো তাহলে। বলবো, ইন্দ্রজিৎ বললে, আর 2 দিন যাক, বাসা টাসা ঠিক হোক আগে। আর একবার হাই তুলল নীলা। অবসন্ন কণ্ঠে বলল, খুব বেশি দেরি করো না, হলে আমার অসুবিধে হবে। আমার শরীর আর কতদিন ঠিক থাকে কে জানে। ইন্দ্রজিৎ ঠিক বুঝতে পারল না, বোকার মতো চেয়ে রইল। নীলা বলল, দেখছো না আমার চোখে কালি পড়েছে, আজকাল কত অল্পেই ক্লান্ত হয়ে পড়ি, সেই জন্যই তাড়াতাড়ি করতে বলছি। এরপরে কিন্তু বিয়ে করেও লোক নিন্দার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সোজা হয়ে বসল ইন্দ্রজিৎ। হঠাৎ সবকিছু যেন স্পষ্ট হয়ে গেছে। বলল, তাহলে কি? দুহাতে মুখ ঢেকে নীলা জবাব দিলে। কিছুক্ষণ পরে মুখ খুলল যখন, তখন সলজ্জ রক্তিম মুখে সহজ একটু হাসি ফুটেছে। বলল, তুমি কিচ্ছু জানো না, অন্য কেউ হলে অনেক আগেই বুঝতে পারত। দিন কতক আরো মন দিয়ে কাজ করে গেল ইন্দ্রজিৎ। নতুন কাগজ, খাটুনি বেশি। এই কাগজখানাকে গড়ে তুলতে হবে। দায়িত্ব তো শুধু এই একটাই নয়, আরো অনেক দায়িত্ব জুটেছে একে একে। এখন তো আর শখের কবি মাত্র নয়, সম্পাদক, অ্যামেচার প্রণয়ীও নয়, গৃহী হতে চলেছে। কিছুদিন থেকে মনে হয়েছিল নীলা যেন সুদূর হয়ে যাচ্ছে। হাসত কম, কথা প্রায় বলতোই না, চুপ করে বসে থাকত মিনিটের পর মিনিট। অস্বস্তি বোধ করেছে ইন্দ্রজিৎ, বুঝতে পারেনি কেন। এখন বুঝেছে। আশ্চর্য, নীলা কি তবে ওকে বিশ্বাস করেনি?
নইলে এতদিন কেন খুলে বলেনি? গভীর মমতায় ইন্দ্রজিতের মন ভরে গেল। নীলার এই অবিশ্বাস দূর করতে হবে। ওর ব্যবহার দিয়ে প্রমাণ করতে হবে ইন্দ্রজিৎ অমানুষ নয়, তার অন্তত কৃতজ্ঞতা তো আছে। কয়লা ফুরোলে ইঞ্জিন চলে না, তার ছিনলে গান থামে, কিন্তু এমনই অপরূপ মানুষের জীবন সব ফুরোলেও চলতে থাকে। যাদের নিয়ে এই সেদিনও এই গলির প্রাণ সতেজ হয়ে উঠেছিল, সেই হারাধনের 10টি ছেলের কটি অবশিষ্ট আছে এখনো? বেশি না, 2-4 জন। ইন্দ্রজিৎ আছে, নীলা আছে। ও বাড়িতে সেবা সত্রে বাতি দিতে বাকি আছে একমাত্র শকুন্তলা। দোতলায় নীলার বাবা ফুরি এসেছেন, আজ কদিন থেকেই কাশছেন ক্রমাগত, তবু আছেন। আছে তাঁর দাবা খেলার প্রতিদ্বন্দ্বী প্রমথ, গলির অজরা আমর আত্মা। বিয়ের কথা নীলা ভয়ে ভয়ে বলল মাকে। মা সুযোগ মতো চুপে চুপে জানালেন বাবাকে। বাবা চোখ বুজে শুয়ে রইলেন কিছুক্ষণ, হ্যাঁ না করলেন না। বোঝা গেল আপত্তি নেই। এমনি আজকাল করেন বাবা, কথা বলেন না, বলতে কষ্ট হয়। আড়ষ্ঠ জীব, তালুও আড়ষ্ঠ, কথা বলতে বলতে জড়িয়ে যায়। ক্ষীণ সামান্য একটু শব্দ শোনা যায়, অর্থোদ্ধার হয় না। তবু বোঝা গেল সম্মতি আছে, কিন্তু সাড়া জাগল না। আসন্ন মাঙ্গলিকীর সামান্যতম চিহ্ন ফুটল না এই নিরানন্দ গলির নিরালোক খুপড়িকটিতে। কিন্তু এও বোঝা গেল আয়োজন চলেছে নিরনুভব তলে তলে। এরই মধ্যে মা কবে যেন শেষ সম্বল সামান্য কটি গহনা প্রমথ স্যাকরার হাতে তুলে দিলেন। ভেঙে নতুন করে গড়তে হবে। নীলা টের পেল। অনেক ভেবেচিন্তে মা একখানা চিঠির মুসাবিদাও করলেন দাদার কাছে পাঠাবেন। একমাত্র বোন নীলা, তার বিয়ে, দেবব্রতরই দায়িত্ব, এসে ভার না নিলে চলবে কেন? চিঠি পেয়ে দেবব্রতও এলো, মাকে প্রণাম করল, বাবাকে, নীলাকে পিঠ চাপড়ে দিল। কোথাও আড়ষ্টতা নেই, সংকোচ নেই। স্ত্রীর আঁচল ধরে একদিন এই দুস্থ পরিবারটিকে ফেলে পালিয়েছিল, সেজন্য বিন্দুমাত্র অপ্রতিভতা নেই। কেননা দেবব্রত কৃতী হয়ে ফিরেছে। সাফল্যের ছাপ লেখা আছে ওর উজ্জ্বল প্রশস্ত ললাটে, মসৃণ ভাঁজ ধপধপে পোশাকে। বললে, এ বাড়িতে বিয়ে হতে পারে না তো? আমার বাসাতেও জায়গার টানাটানি। যাই হোক, অল্প কদিনের জন্য একটা বাসার বন্দোবস্ত করছি, সেখানেই তোমাদের সবাইকে নিয়ে যাব। কিরে নীলি, চুপ করে বসে আছিস যে, কথা টথা বল। নীলা নিষ্পলক চেয়েছিল, কথা বলতে চেষ্টা করেও পারল না। একটু হাসল। ভালো কথা, কাকাবাবুও বিয়ে করেছেন রে। কাকাবাবু? কে কাকাবাবু? নীলা নির্জীব গলায় কৌতূহল ফোটাতে চেষ্টা করল। আমাদের কাকাবাবু, মানে তোর বৌদির, অবিনাশবাবু, মনে নেই? আছে বই কি। বয়স কিছু বেশি, তা হোক, এমন আর কি। প্রয়োজনও ছিল। এত বড় সংসার দেখে কে? আমরাই শেষ পর্যন্ত দেখে তবে কোণে ঠিক করে দিলুম। আমরা কে কে? মানে আমি আর তোর বৌদি। এতক্ষণে নীলা স্বাভাবিকভাবে হাসতে পারল। কোণে বাছাই করবার সময় একবার আমার দরখাস্তটার কথাও ভাবলে না দাদা? ঠাট্টার কথাটায় দেবব্রতরও হাসা উচিত ছিল, কিন্তু সে হঠাৎ গম্ভীর হয়ে গেল। গলা নামিয়ে বলল, হাসিস না নীলি, তুই তো জানিস কাকাবাবুর তোকে কিরকম পছন্দ ছিল। তুই যদি ওকে অপমান করে তাড়িয়ে না দিতিস। ঢোক গিলে বাক্যাংশ অসম্পূর্ণ রেখেই বলল, এখনো যদি। নীলা বলল, আর যদি সময় নেই দাদা, দরকারই বা কি? তোমার পছন্দ করা কোণে যখন, তোমাদের কাকাবাবু সুখী হবেন নিশ্চয়ই। ঠুকঠুক করে দেশলাইয়ে ঠুকে দেবব্রত একটা সিগারেট ধরালো। সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসল আপন মনেই। তার চেয়ে কে ভালো জানে যে সুখী না করে উপায় ছিল না কাকাবাবুকে। নীলার জন্যই অবিনাশ যে তাকে নেক নজরে দেখতে শুরু করেছিলেন, এ কথা স্বগত, স্বীকার করায় লজ্জা নেই। নীলাকে বাদ দিয়ে সস্ত্রীক ওর ওখানে ওঠাতে অবিনাশ যে বিশেষ প্রীত হয়নি, এ কথা দুদিনেই বুঝতে পেরেছিল। সেই থেকে এই দম্পতি কায় মনোবাক্যে কামনা করেছে একটি কোণে, যাকে 40-70 কাকাবাবুর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়।
এতদিনে খবর পাওয়া গেছে সে মেয়ের। শুভ লগ্নে এখন দুহাত এক হলেই হয়, কিন্তু তবু নিশ্চিন্ত হওয়া যাচ্ছে কই? পরের মেয়ে, সে এলে কাকাবাবুর মন বিগড়ে দেবে না তার ঠিক কি? তখন কোথায় যাবে এই জুড়ি গাড়ি, এই জারি জুড়ি, বিজনেসে এই স্ফীত সাফল্য? আর নীলা যদি এখনো... দীর্ঘশ্বাস চাপতে গিয়ে দেবব্রতর ঠোঁট থেকে অর্ধদগ্ধ সিগারেটটা খসে পড়ল। ছাতে দাঁড়িয়ে শকুন্তলা নীলাকে ইশারায় ডাকল। কৌতুক ভরা চোখে বলল, এসব কি শুনছি? নীলা এগিয়ে এলো। কি শুনছেন? হাসি হাসি মুখে শকুন্তলা বললে, সব খবরই রাখি, আর খোঁজ খবরের সুবাস কি চাপা থাকে? নিরাসক্ত অন্যমনস্ক গলায় নীলা বললে, থাকে না বুঝি? থাকেই না তো, আপনারাও চললেন তাহলে, আমি শুধু পড়ে রইলাম। শকুন্তলার দীর্ঘশ্বাস কৃত্রিম কিনা বোঝা গেল না। আমি আর চললাম কোথায়? আমি তো আবার এই গলিতেই ফিরে আসছি। আসছেন নাকি? কি জানি ভাই, বিশ্বাস হয় না। এ গলি থেকে একবার যারা গেছে তাদের কাউকে তো ফিরতে দেখলাম না। নীলা বলল বটে আবার ফিরে আসছে, কিন্তু এ গলিতে ফেরার স্বাদ কি তারই আছে? ইন্দ্রজিৎকে দুবেলা তারা দিচ্ছে বাসা খুঁজতে, যেমন হোক তেমন হোক খান দুই ঘর। খুঁজছি তো, পাই কই? ছাই খুঁজছ, খুঁজলে কি আর পাওয়া যায় না? বোধহয় যায়। ইন্দ্রজিৎ এক দৃষ্টে নীলার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, অন্তত একজনকে তো পেয়েছি। কিছুদিন আগেও এ কথায় নীলা ঈষৎ লজ্জিত হয়ে উঠত, কিন্তু আজকাল ধীরে ধীরে কোথায় যে পরিবর্তন ঘটছে ওর। না লজ্জা, না হাসি, সব সময় কি একটা দুর্ভাবনা, একটা ছমছমে ভাব। পরনে অতি সাধারণ একটা শাড়ি, চুল অগোছালো বাঁধা। আজ বাদে কাল যার বিয়ে, এ কি তার উপযুক্ত প্রসাধন? শুকনো গলায় নীলা শুধু বললে, বাসার কথা বলছিলাম। তাও তো খুঁজছি। মিছে কথা বলো না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, কাজ সেরে আবার এখানে এসে ঢোকো। আর কোনো কথা তোমার মনে থাকে কি না? থাকে, ইন্দ্রজিৎ বললে, সব সময় থাকে। বিশ্বাস না হয় তুমিও একদিন চলো না আমার সঙ্গে বাসা দেখতে। আমি? নীলা প্রথমটা কি যেন ভাবল, তারপর বলল, বেশ, আমিও যাব। কবে? কালই, ধরো কালই। বেশ। ঠিক হলো, অফিসের পর ইন্দ্রজিৎ নির্দিষ্ট একটা জায়গায় এসে দাঁড়াবে। সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করবে নীলা। শুধু বাসা দেখা নয়, সেখান থেকে ওরা চলে যাবে গঙ্গার ধারে, কিংবা... সারা বিকেলের একটা প্রোগ্রামও ওরা মুখে মুখে তৈরি করে ফেলল। আসলে তৈরি করল নীলা। ইন্দ্রজিৎ শুধু সায় দিয়ে গেল। নীলাকে এত খুশি সে সম্প্রতি দেখেনি। ধীরে ধীরে মরে যাচ্ছিল, সরে যাচ্ছিল নীলা। যদি আবার এমনি ছোট ছোট ক্ষণিক সাহচর্যের ভিতর দিয়ে সে আবার সরস হয়ে উঠতে পারে, উঠুক না। পরদিন দুপুরে নমনম করে কাজ সারা করল ইন্দ্রজিৎ। 3টে বাজতে না বাজতেই উচ্চকিত হয়ে তাকালো ঘড়ির দিকে। এখনো নীলার আসতে কিছু বাকি আছে, আরো 2টো পাতার মেকআপ সেরে ফেলা যায়। 3:30 বাজতে না বাজতেই উঠে দাঁড়ালো ইন্দ্রজিৎ। নির্দিষ্ট জায়গাটিতে এসে দেখল তখনও নীলা আসেনি। ইতস্তত পায়চারি করল খানিক। অনাবশ্যকভাবে রাস্তাটাকে কয়েকবার এপার ওপার করে অসহিষ্ণু হয়ে উঠল। দোকানের ঘড়ির দিকে তাকিয়ে দেখল নীলার আসবার সময় উত্তীর্ণ হয়ে যায়নি। আসলে সে নিজেই কিছু তাড়াতাড়ি এসে পড়েছে, তবু অপেক্ষা করাটাই বিরক্তিকর। আরও প্রায় মিনিট 10 পায়চারি করার পর শেষ বেলার ঝিমোনো রোদের গায়ে যখন অল্প অল্প ঘাম ফুটতে শুরু করেছে, ইন্দ্রজিৎ দেখতে পেল। প্রথমে স্থির হয়ে গেল চোখের মণি দুটি, আস্তে আস্তে পা দুখানাও অসাড় হয়ে এলো। একবার দেখতে পায়নি ভান করে, কিংবা যেন দেখতে পেয়েও চেনেনি। কিন্তু সাধ্য কি, মোটরখানা হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়েছে একেবারে সামনাসামনি। গাড়ির দরজা খুলে গেছে এবং একজন নেমেও এসেছে। অন্যদিকে মুখ ফিরিয়ে ইন্দ্রজিৎ অন্যমনস্কতার ভান করল, কিন্তু একটি মিষ্টি গলা কানের কাছে বেজে উঠেছে। ইন্দ্রজিৎ না, এখানে কি করছো? মুখ ফেরাতেই হলো। শুকনো গলায় ইন্দ্রজিৎ বলল, শান্তি যে, এদিকে কোথায় যাচ্ছ?
উত্তরে এক নিঃশ্বাসে শান্তি যত কথা বলে গেল সব ইন্দ্রজিতের কানে গেল না। সন্দেহ নেই শান্তির সান্নিধ্য এই প্রকাশ্য রাস্তাটায় অত্যন্ত অস্বস্তিকর, বিশেষত এখন, আর একটু পরেই যখন নীলার এসে পড়ার কথা আছে। ইন্দ্রজিৎ এক পা দুপা এগিয়ে যেতে শুরু করল। শান্তিও পাশাপাশি চলেছে। বলল, বিশেষ কিছু কাজ আছে বলে তো মনে হচ্ছে না, চলো না গাড়িতে গিয়ে একটু বসি। পাশাপাশি চলার চেয়ে সেটা বরং কিছু ভালো, খানিকটা তো আড়াল। কিছুক্ষণ গল্প করে দূর থেকে নীলাকে দেখতে পেলে টুপ করে নেমে পড়লেই হবে। কিন্তু নামতে চাইলেও নামা সোজা না। কাঁচতোলা গাড়ির পিছনের সিটে দু চারটে কথা বলতে বলতে সময়ের হিসেব রাখার নানা অসুবিধে, আর বাইরের রোদ যখন অল্প অল্প করে মরে এসেছে তখন এত লোকের ভিড়ে কে এলো কে গেল তার হিসেবই বা রাখে কে। শান্তি বলল, চলো না আমাদের ওখানে একটু ঘুরে আসবে। আমাদের নতুন বাসায় তুমি তো একবারও যাওনি ইন্দ্রজিৎ। শেষের কথা কটা আবদারের মতো শোনালো। ইন্দ্রজিৎ হ্যাঁ না কি বলল নিজেরও খেয়াল নেই। খেয়াল হলো গাড়ি যখন চলতে শুরু করেছে। অনেক রাত্রে ইন্দ্রজিৎ বাসায় ফিরেছে। শেষ ট্রাম শেষ বাস চলে যাবার পরও শেষ দুখানা পা বাকি থাকে। চুপে চুপে ঘরে ঢোকা হলো না। ভেতরে আলো জ্বলছে, জ্বলবে জানত। এর একটা কৈফিয়ত ঠিক করে এসেছিল। অফিসে খুব কাজ ছিল, প্রেসেও যেতে হলো একবার। আজ সব কটা ফর্মা ছেড়ে দিতে হলো কিনা। নীলা নিরক্ত সাদা মুখে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না একবার। ইন্দ্রজিৎ বলে গেল, তারপর শশাঙ্কবাবু বললেন রাত্রে খেয়ে যেতে। নীলা তবু কোনো কথা বলল না। শেষ পর্যন্ত অধৈর্য হেসে ভেঙে পড়ল ইন্দ্রজিৎ। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এতক্ষণে মুখ খুলল নীলা। শান্ত দৃঢ় গলায় বলল, তা তো আমি জানি। শান্তিদি তোমাকে গাড়িতে উঠতে বলেছিলেন। এক মুহূর্তে নিষ্প্রভ হয়ে গেল ইন্দ্রজিৎ। অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। নীলাই কিছুক্ষণ পরে আবার বলল, দেখেছি, আমি কখন এসে পড়েছি তুমি দেখতে পাওনি। প্রথমে অনুশোচনা, একটু পরেই অসহ্য ক্রোধে ভরে গেল ইন্দ্রজিতের মন। এত ছোট নীলা আড়ালে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি করেছে। পর মুহূর্তে সব রাগ নিভে গিয়ে সারা মনে আত্মধিক্কারের ছাই উঠতে লাগল। নীলার কি দোষ? সে যদি নিজে একটু শক্ত হতো, যদি মুখের ওপর না বলতে পারত শান্তিকে। আহ, যদি বলতে পারত। নীলার প্রায় পায়ের কাছে বসে পড়ল ইন্দ্রজিৎ। বলতে চাইল, আমাকে ক্ষমা করো। কিন্তু ক্ষমা চাওয়ার একটা শোভন ভাষা কিছুতেই গুছিয়ে নিতে পারল না। একবার ভাবল, বলে মনীন্দ্রের নতুন যে বইটা সিনেমায় উঠছে সেটাতে গান লেখার ফরমাস ইন্দ্রজিৎকে দেওয়া হবে বলে শান্তি প্রতিশ্রুতি দিয়েছে। তা যদি হয় তবে দৈন্যের পর্দাটা আরও একটু খসল। কিন্তু এই মুহূর্তে এই কটা কথাই মনে হলো অবান্তর। কিছুক্ষণ পরে নীলা উঠে দাঁড়িয়ে বলল, যাই, কিন্তু কাল সকালে দাদা আসবেন। বোধহয় বাসা ঠিক হয়ে গেছে। প্রসঙ্গান্তরের ভরসা পেয়ে ইন্দ্রজিৎ বলল, সব ঠিক বুঝি? কিসের? বিয়ের কথা কিছুতেই ইন্দ্রজিতের মুখে এলো না। বলল, মানে তোমার দাদাই তাহলে উদ্যোগী হয়ে সব ব্যবস্থা করছেন এখন, না? করছেন তো, নীলা বলল, কিন্তু কিছুই কাজে এলো না। নীলার কথার ভঙ্গিতে ইন্দ্রজিতের বুকের ভেতরটা কেঁপে উঠল। বলল, কেন? নীলা দরজা পর্যন্ত এগিয়ে গিয়েছিল, ফিরে দাঁড়িয়ে বলল, বিয়ে তো আর হতে পারে না। ইন্দ্রজিৎ বলল, কেন? এই একটি মাত্র অব্যয় ছাড়া অভিধানের যাবতীয় শব্দ ওর কাছে লুপ্ত হয়ে গেছে। নীলা বলল, কেন তা তুমি নিজেও জানো। কিন্তু নীলা, আজকের মাত্র একদিনের সামান্য একটা ভুলের জন্য তুমি... একদিনের নয়। নীলা হঠাৎ যেন একটা কঠিন মুখোশ পরে নিল মুখে। অনেক দিনের বলেই তো চট করে মন ঠিক করে ফেলতে পারলাম ইন্দ্রজিৎ। ভুল আগে ধরা পড়ল, এ বরং ভালোই। কিসের ভুল খুলে বলতে পারল না নীলা। মুখের পেশিগুলো যদিও শক্ত করে রেখেছে, কঠিন করেছে মন, তবু গলার কাছে মাঝে মাঝে ধরে যাচ্ছে।
অনেক কথা একসঙ্গে বলবার প্রাণপণ প্রয়াসে চোখে এসে পড়ছে জল। কি করে বলবে যে শান্তিকে ইন্দ্রজিৎ ভুলতে পারবে এমন আশা করাটাই হয়েছিল ভুল? ইন্দ্রজিৎকে শান্তির মোহ থেকে উদ্ধারের নেশায় সর্বস্ব নিবেদন করে বসে আছে নীলা। উদ্ধার করছে, কিন্তু মোহ ঘোচাতে পারেনি। ইন্দ্রজিৎ বলল, কিন্তু নীলা, তোমার শরীরের এই অবস্থা। আমার ব্যবস্থা আমি করতে পারবো। কি ব্যবস্থা ইন্দ্রজিৎ অনুমান করতে পারল না। তবু বলল, কিন্তু আমার তো একটা দায়িত্ব, কৃতজ্ঞতা। বাধা দিয়ে নীলা অসহিষ্ণু গলায় বলল, আহ, বারবার সেই শুধু দায়িত্ব আর কৃতজ্ঞতা। ও দুটোর বদলে আর কিছুর একটুখানিও যদি তুমি আমাকে দিতে পারতে। কৃতজ্ঞতার ওপর আমার যে একটুখানি লোভও নেই ইন্দ্রজিৎ। চোখে বোধহয় জল এসেছিল। সামলে নিয়ে নীলা বলল, যাক, আমি চলি। কাল দাদা আসছেন। বাসা যদি ঠিক হয়ে গিয়ে থাকে তবে হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এখান থেকে চলে যাব। এই হয়তো আমাদের শেষ দেখা। জবাবের প্রতীক্ষাও করল না নীলা। মাটি থেকে চোখ তুলে ইন্দ্রজিতের মুখের দিকে তাকালো কি তাকালো না। আস্তে আস্তে দরজা ভেজিয়ে দিয়ে নিঃশব্দে খালি পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সেই যে পা টিপে টিপে ওপরে উঠে এসেছিল নীলা, তারপর সারা রাত কেটেছে কণ্টকিত অস্বস্তিতে। চোখের দুপাতা এক করতে গেলেই যেন মস্তিষ্কের মধ্যে ফস করে জ্বলে ওঠে। অসংলগ্ন ছবি ভেসে ওঠে মনে। খেইহীন কত চিন্তা উড়না তন্তুর মতো চেতনায় জড়িয়ে যায়। সেই প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল পপলার পার্কের পালা চুকিয়ে, প্রথম যেদিন শান্তিরা এসেছিল, প্রথম যেদিন দেখেছিল ইন্দ্রজিৎকে, সবকিছুরই প্রথম দিনটি শুধু মনে পড়ছে, পরম্পরা নেই। ভালোই হয়েছে, আজ সব শেষ হয়ে গেল, শেষ করে দিল। ঘায়েল ঘোড়াকে নিজের হাতে গুলি করে মারার মতো। নির্মম কিন্তু নিরুপায়। শেষ যে হয়েছে সেজন্যে অনুতাপ নেই, কিন্তু মনস্তাপও যদি সেই সঙ্গে শেষ হয়ে যেত। আজকের রাতটুকু পোহাক না, কাল সকালেই সকলের কাছে জবাবদিহির পালা শুরু হবে। এ বিয়ে কেন করতে চেয়েছিল নীলা? করতে চেয়েছিল যদি ভাঙল কেন? মা কাঁদবেন, দাদা নতুন করে যে অভিভাবক হয়ে বসেছে বকবে। নিজের কাছে ওর সিদ্ধান্তটার যৌক্তিকতা সম্পর্কে বিন্দুমাত্র সংশয় নেই নীলার, কিন্তু পরের কাছে ওকালতি করবে কি করে? কি করে বোঝাবে যে খানিকটা কর্তব্যবোধ আর করুণাকে জেনে শুনে ভালোবাসা বলে ভুল করতে পারবে না? আজ সন্ধেবেলার ঘটনাটা তুচ্ছ, কিন্তু তার আলোয় সমস্ত ছবিটা নীলার চোখে স্পষ্ট হয়ে গেছে। শান্তির মোহ থেকে ইন্দ্রজিৎকে বাঁচাতে সর্বস্ব পণ করেছিল না নীলা? তার সব টাকাটাই বাজেয়াপ্ত হয়ে গেছে। দূরে গিয়েও শান্তির জিত হয়েছে। দূরে গিয়েই বা কেন? বরাবরই তো জিতের হাত শান্তিরই। 2 দিনের জন্য দান ঘুরেছিল শুধু। নীলা চরম বোকা বনেছিল। আশ্চর্য, এ কথা আবিষ্কার করতে এতদিন সময় লাগলো যে ওর কাছে ইন্দ্রজিৎ এসেছিল শুধু প্রত্যুপকারের পণ্য হয়ে। ওকে যখন ভালোবেসেছে ইন্দ্রজিৎ, ভালোবেসেছে শান্তিকেই, মৃন্ময়ী ভিতর দিয়ে চিন্ময়ীকে। নীলার দেহ আশ্রয় করে শান্তির সত্তা পরশ্বাপহরণ করেছে। কিন্তু এসব কথা তো সবাইকে বলার না। এ শুধু একলা ঘরে মনে মনে ভাবার। সবাই জানতে চাইবে কতদূর গড়িয়েছিল ব্যাপারটা। বিছানায় শুয়ে শুয়েও একবার শিউরে উঠল নীলা। এর জবাব আছে ওর সর্ব অবয়বে, পরিব্যাপ্ত দ্বিতীয় একটি সদ্য অঙ্কুরিত অস্তিত্বের অনুভবে। সে এখনো অগোচর, কিন্তু চিরকাল থাকবে না। 2 দিন পরেই পৃথিবীর আলো আর গন্ধ স্পর্শের জন্য তার ব্যাকুলতা নীলার চোখে মুখের কোণঠায় পরিস্ফুট হয়ে উঠবে, চিহ্নিত হয়ে উঠবে পরিচ্ছদের শাসন টুটিয়ে। তখনকার সেই লজ্জা ঢাকবে কোন পিতৃপরিচয়ের বালুস্তূপে? তবু উপায় নেই। শক্ত করে নিজেকে তৈরি করেছে নীলা। সইতেই হবে। এই লজ্জা যতই দুস্তর হোক, প্রণয়হীন দাম্পত্য জীবনের নিরন্তর বিড়ম্বনার চেয়ে তো ভালো। ভোর হতে না হতেই নিচে নেমে এসেছিল নীলা। সারা রাত ঘুম হয়নি। কলতলায় মুখ ধোয়া দরকার। ইন্দ্রজিতের ঘরের সম্মুখটা পার হতে পা একবার কেঁপেছিল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখল দরজা বাইরে থেকে বন্ধ। নিশ্চিন্ত হয়ে ওপরে উঠে গেল।
তারপর আরো যতবার নানা প্রয়োজনে নীলাকে নিচে নামতে হলো, প্রতিবারই সে নিচের ঘরে একবার উঁকি দিতে ভুলল না। প্রতিবারই দেখল দরজা বন্ধ, প্রতিবারই মনটা ছ্যাঁত করে উঠল। কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে বোঝালো নীলা যে ইন্দ্রজিৎ কোথায় গেছে সে কথা ভেবে তার কাজ কি। এও একটা মনের বড় রহস্য যে যার সঙ্গে সব সম্পর্ক চুকে গেছে, অন্তত চুকে গেছে বলে বারবার নিজেকে বুঝিয়েছে নীলা, বারবার তারই কথা ফিরে এসেছে মনে। কোথায় গেল ইন্দ্রজিৎ এত সকালে? প্রথমে ছিল কৌতূহল, পরে সেটা পরিণত হলো উৎকণ্ঠায়। 11টা বাজলো, 12টা, 1টা, 2টো, ঘড়ির কাঁটা গড়িয়ে গেল। নিচের ঘরের দরজা তখনও বন্ধ। দেশান্তরী হয়ে গেল নাকি ইন্দ্রজিৎ? কিনুগোয়ালার গলির আরো একখানা ঘর কি গলায় তালার ফাঁস পড়ে আত্মহত্যা করেছে? সেদিন ইন্দ্রজিৎ ফিরল না, তার পরদিনও না। তৃতীয় দিন নীলা কান ও সজাগী ছিল। নিচের ঘরের শব্দ শুনে নেমে এলো। ভিতরে ঢুকতে সংকোচ ছিল। বাইরে থেকেই উঁকি দিয়ে দেখলে ইন্দ্রজিৎ উস্কো খুস্কো চুল, মেজের ওপর বসে সুটকেসটায় টুকিটাকি জিনিস তুলছে। দরজার কড়াটা হাওয়ায় নড়ল কি নড়ল না। ইন্দ্রজিৎ চোখ তুলল, দেখল নীলা। ভেতরে আসতে বলল না, মাথা নিচু করে ফের জিনিসপত্র গোছাতে গোছাতে বলল, এখান থেকে চলে যাচ্ছি নীলা। কোথায়? নীলা জিজ্ঞেস করতে চেষ্টা করেছিল, কিন্তু কথা ফুটল না। তপ্ত বালুবেলায় কয়েক ফোঁটা জল যেন পড়তে পড়তেই শুকিয়ে গেল। তবু ইন্দ্রজিৎ যেন ওর প্রশ্নটা অনুমান করে নিয়েই বলল, মেসে, সেই পুরনো মেসে। একটু হেসে বলল, ঘর সকলের সহ্য হয় না নীলা। সামান্য জিনিস দেখতে দেখতে গোছানো সারা হলো। উঠে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ বলল, চলি তবে। যাবার সময় তোমার সঙ্গে দেখা হোক চাইনি, তবু হয়ে গেল। তোমার দিকে চাইলেই তোমার প্রতি যত অন্যায় করেছি সব মনে পড়ে যায় নীলা। হয়তো তুমি যা ঠিক করেছ সেইটাই ঠিক, তবু। খানিকটা ইতস্তত করে ইন্দ্রজিৎ বলল, যদি কখনো তোমার মত বদলায় জানিও, আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত জেনো। নীলা একটা কথাও বলতে পারল না। ইন্দ্রজিতের পিছন পিছন দরজা পর্যন্ত এসেছিল কিনা, এলে কেন এসেছিল, সচেতন মনে তার কোনো যুক্তি ছিল না। যখন গলির বাঁকে ইন্দ্রজিতের রিকশা মিলিয়ে গেল, তখন মনের অসংখ্য তার যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। হঠাৎ মনে হলো, একটা কথাও তো বলা হয়নি ইন্দ্রজিৎকে। জিজ্ঞাসা করা হয়নি নাওয়া খাওয়া হয়েছে কিনা, কিংবা কোথায় ছিল এই 3 দিন। শান্তিদির ওখানে নয় তো? হঠাৎ কথাটা মনে এলো, কিন্তু হঠাৎ ভোলা গেল না। যতবার মনে পড়ল ততবার ভেতরটা যেন পুড়ে পুড়ে যেতে লাগলো নীলার। ইন্দ্রজিৎ চলে গেছে এই সুনিশ্চিত ব্যাপারটা যেন কিছু নয়। সে হয়তো এই 3 দিন শান্তির ওখানেই কাটিয়েছে, হয়তো সেখানেই গিয়ে উঠবে আবার। এ কথা কল্পনা করি নীলার বুকের ভেতর ধকধক করতে লাগলো। দেবব্রত এলো পরদিন সকালে। বাসা টাসা সব ঠিক করে এলাম, 3টে দিন দেরি হয়ে গেল। এদিকে সব ঠিক তো মা? মা কোনো জবাব দেবার আগেই নীলা বলল, কিছুই তো ঠিক নেই দাদা। ঠিক নেই? জোড়া কথা পড়ল মা আর দাদার। নীলা মাথা নাড়লে। দেবব্রত উত্তেজনা থামাতে মার সামনেই একটা সিগারেট ধরিয়ে বসল। বলল, কেন? নীলা নিজেকে তৈরি করেই নিয়েছিল, সব কথা এদের বলা যাবে না। শুধু বলল, যার বিয়ে করার কথা তারই যে খোঁজ নেই দাদা। খোঁজ নেই কি রে? নিচে গিয়ে দেখে এসো, তালা ঝুলছে ঘরে, বিয়ের নামে বড় উধাও। রাস্কেল! দেবব্রত দাঁতে দাঁত চেপে অস্ফুট গর্জন করল, আমি কান ধরে ওকে নিয়ে আসব। কিচ্ছু দরকার নেই, ওকে যেন পরামর্শ দিতে ডাকা হয়েছে এমনি গলায় নীলা বলল, ওর যদি ইচ্ছে না থাকে আমরা কেন জোর করে। বলতে বলতে গলা কেঁপে গেল নীলার, মাথাটা একবার ঘুরে উঠল। বেশ তো চলছিল, সত্যি মিথ্যে মিলিয়ে জবাবদিহি দেওয়া মন্দ চলছিল না, কিন্তু এই মাথা ঘুরেই অনর্থ হল। দরজার কবাট ধরে নীলা সামলে নিতে চেষ্টা করল, পারল না। একটু আসছি বলে যেতে হলো কলতলায়। সেখানে এতদিনের চাপা কান্না যেন বহুদিনের অজীর্ণ খাবারের রূপ নিয়ে বেরিয়ে এলো।
থামাতে চায় নীলা, পারে না। চোখে মুখে জল দিয়ে স্থির হয়ে যখন ফিরে এলো, তখন মুখে এক ফোঁটা রক্ত নেই। দেবব্রত পুরনো কথার জের ধরে বলল, ঠিক বলেছিস, আমরা কেন জোর করে তোর সঙ্গে ওর বিয়ে দিতে যাব? অন্য একটি ভালো পাত্র ঠিক করে। মাথা তুলে তাকালো নীলা। প্রথমে পাংশু ঠোঁট দুটো কেঁপে উঠল, তারপর বলল, তারও বোধহয় উপায় নেই দাদা। উপায় নেই কেন? হতবুদ্ধি হয়ে দেবব্রত হাতের সিগারেটটা ফেলে দিয়েছিল, সেজন্যে নয়। মা যে অনেকক্ষণ থেকে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন নীলা টের পেয়েছিল। মা বুঝতে পারছেন আস্তে আস্তে মার কাছে আর লুকোনো চলবে না। তুমি একটু বাইরে যাও তো দাদা, সব কথা তোমাকে বলা যায় না, মাকে বলছি। দেবব্রত বাইরে গেল। মা এগিয়ে এলেন কাছে, মেয়ের পিঠে হাত দিলেন। সমব্যথাতুর 5টি আঙুলের স্পর্শে নীলা বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। পর মুহূর্তে কেঁদে ভেঙে পড়ল মার কোলে। কথা বেশি হলো না, বেশি বলা গেল না, তবু জানানো গেল। আকুল স্পর্শ আর নিবিড় চাপ অনেক সময় কথার চেয়ে বেশি কাজ দেয়। দেবব্রতকে মা কিছুক্ষণ পরে ডেকে নিয়ে এলেন। বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে কি বললেন নীলা শুনতে পেল না। আমাদের মুখ পুড়িয়েছিস? দাদার কঠিন কণ্ঠ কানে এলো। আস্তে আস্তে নীলা মাথা তুলে তাকালো। ছি 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 ছি। দেবব্রত আবার বলল, আমাদের মুখ দেখানোর উপায়ও রাখলি না? এরপর তো আর তোকে নিয়ে যাওয়া চলে না। যাই না তো। নীলা এতক্ষণে কথা বলল। তুমি শুধু মা আর বাবাকে নিয়ে যাও দাদা, আমার কথা ভেবো না। প্রথমে গলা বাষ্পাচ্ছন্ন হয়ে এসেছিল, শেষের কথা কটি নীলা দৃঢ়ভাবে উচ্চারণ করল। দেবব্রত আরো কিছুক্ষণ দাঁতে দাঁত ঘষল। শেষে কিছুই ঠিক করতে না পেরে জোরে জুতোর শব্দ করতে করতে চলে গেল। বিকেলের দিকে দেবব্রত আবার যখন ফিরে এলো, তখন ওর মুখ আশ্চর্য রকম প্রসন্ন। সকালের ভ্রুকুটির তিলমাত্র নেই। সঙ্গে অমিতাকে নিয়ে এসেছে। মার সঙ্গে 2-4 কথার পর অমিতা বলল, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে ঠাকুরজি, একবার ছাতে আসবে? নীলা নিরুত্তরে ওকে অনুসরণ করল। ছাতে মুখোমুখি দাঁড়িয়ে অমিতা বলল, ওর মুখে সব শুনলাম ঠাকুরজি, মেয়ে হয়ে তোমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল। নীরস গলায় বললে নীলা, উপদেশ আর খোঁটা তো সারা জীবনই শুনতে হবে বৌদি, আর কোনো কথা থাকে তো বলো। দমে না গিয়ে অমিতা বললে, কাজের কথাও আছে, সেই জন্যেই তো এসেছি। একটু অপেক্ষা করে অমিতা বলল, কাকাবাবু তোমার সব কথা শুনেছেন ঠাকুরজি? শুনেছেন নাকি? শুনে কি করলেন? খুব থুতু ছেটাতে থাকলেন তো? আহত গলায় অমিতা বলল, ছি ছি ঠাকুরজি, আমার কাকাবাবুকে তুমি চিনলেই না, দেবতুল্য মানুষ। শুনে বললেন, আহা, ছেলে মানুষ, অমন ভুলচুক মানুষ মাত্রেরই হয়, তাই বলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে? তোমার দাদা বললেন, আমি তো কোনো উপায় দেখছি নে। কাকাবাবু বললেন, যে সমাজ একটা ভুলের জন্যে। তোমার কাকাবাবু ছোটখাটো একটা বক্তৃতা দিলেন বুঝতে পারছি, শেষ পর্যন্ত কি হলো বলো। অমিতা বলল, তাহলে খোলাখুলি বলে ফেলি, কাকাবাবু সব জেনে শুনেও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। সে কি, তার না বিয়ে ঠিক হয়ে আছে বৌদি? সে বিয়ে ভেঙে দেবেন। কাকাবাবুর যে কি উঁচু প্রাণ তোমাকে কি বলবো ঠাকুরজি, আর কি চোখে যে তোমাকে দেখেছেন, নইলে আর কেউ পারে লোক নিন্দা সংস্কার সব উপেক্ষা করে একটি কুমারী মেয়েকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে? মা কখন পিছনে এসে দাঁড়িয়েছিলেন। নীলার মাথায় হাত রেখে বললেন, তুই অমত করিসনি নীলা, এই আমাদের শেষ ভরসা। এই বিয়ে হলে আমরা আবার লোকের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবো। আবার আবার যে কত কি নীলা জানে। আবার ভাঙা সংসার আসবে, আবার চাই কি, আবার হয়তো পপলার পার্কে। অনেক স্বপ্ন একসঙ্গে দূরের মরীচিকার মতো জ্বলতে লাগলো নীলার চোখের সামনে। অস্ফুট গলায় নীলা মাকে শুধু বলতে পারল, আমাকে একটু সময় দাও। বেশিক্ষণ ভাববার অবসর হয় না। 2 দিন যেতে না যেতেই সম্মতি দিতে হলো।
মৃত্যু পরোয়ানা সই হয়ে এসেছে কিনুগোয়ালার গলির নামে। অনেক দক্ষিণে যে রাস্তায় ট্রাম চলে সেই দিকে হাত প্রসারিত করে দেবে গঙ্গারাম বসাক স্ট্রিট। সেই হাতখানা কিনুগোয়ালার গলির হৃৎপিণ্ড দীর্ণ করে চলে যাবে। কানাঘুষো কিছুদিন থেকেই চলছিল। খবরের কাগজে বিশদ বিবরণী বেরুতে আর সন্দেহের অবকাশ রইল না। এই গলির ওপর ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নজর পড়েছে, নতুন সৃষ্টি হবে, কিন্তু তারও আগে নির্মম আঘাত নেমে আসবে এই গলির ওপর। জীর্ণ অন্ধকূপ কুঠুরিগুলো অধবদন হয়ে ধুলোয় মুখ ঢাকবে। খবরের কাগজের প্ল্যান নীলাও পড়ল। 80 ফুট চওড়া রাস্তা, পাকা পেভমেন্ট, মাঝে মাঝে পার্ক, ক্ষয়গ্রস্ত শহরের শ্বাসযন্ত্র ফুসফুস। সবাই বাসা খুঁজছে। অন্য ডালে ডেরা বাঁধো, এ ডালে কুড়ুল পড়ছে, মর্মর শব্দ উঠল বলে। যারা 10টায় পান চিবুতে চিবুতে অফিস যায়, 5টায় ফেরে, তাদের মুখে কালো ছায়া পড়ছে। এ গলি ছেড়ে যেতে হবে বলে নয়, এ গলিকে কেউ ভালোবাসে না। এ গলি না হোক ও গলি, কোনো একটা গলি খুঁজে নিলেই হলো। কিন্তু খুঁজতে হবে সেই ভাবনা, কিন্তু যেতে তো হবেই, এক গর্ত থেকে আরেক গর্তে। এই গলির বাসিন্দারা তো আর কোথাও যাবে না, সদরে না, সড়কে না, বড়জোর আরেক গলিতে। দেবব্রত এসেছে বাড়িতে, আজ অবিনাশও এসেছেন। দেবব্রতর বাসা ঠিক, কালই নিয়ে যেতে চায় সকলকে। নীলাকে ফিসফিস করে জিজ্ঞাসা করল, কিরে, ঠিক করলি কিছু? ওকালতির সুরে বলল, যাই বলিস, তোর ভাগ্য খুব ভালো নীলা। এই বিপদ এত সহজে সুরাহা হবে ভাবিনি। আমার তো মাথা ঘুরে গিয়েছিল। মা বললেন, আজকের কাগজে নাকি লিখেছে এই গলি আর থাকবে না। দেবব্রত বললে, থাকবে নাই তো, থাকা উচিত নয়। এইসব গলিগুলো শহরের প্লেগ স্পটস, যত ভাইরাস আর ডিজিজের ব্রিডিং গ্রাউন্ড। তাড়াতাড়ি যা হয় একটা ঠিক করে বল নীলা। কাকাবাবুকে তাহলে কথা দিই। মা কাতর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই অমত করিসনি মা, আমরা যা করব সে তোর ভালোর জন্যেই। সে তো জানি মা, নীলা বলল মাথা নিচু করে। তারপর দ্রুত পায়ে সরে গেল। চলে এলো একেবারে পাশের বাড়িতে, সেবাসত্রে। সেখানেও বাঁধা ছাঁধার ধুম। শকুন্তলাও চলে যাচ্ছে নাকি? জিজ্ঞাসা করতে হলো না, শকুন্তলা নিজেই বলল, চললুম ভাই, আজ রাত্রের গাড়িতে। সেবাসত্র তুলে দিয়ে? তুলতে আর হলো কই, নিজেই উঠে গেল। এ গলি আর থাকবে না শুনেছি। খুঁজে পেতে আর একটা বাসা ঠিক করে নিতেও সময় লাগবে। বিছানা বাঁধা শেষ করে শকুন্তলা বললে, সেবাসত্রের স্বপ্ন আমার শেষ হয়নি ভাই, মনের জোর এখনো আছে, তবে দিন কতক একটু জিরিয়ে নেব। কোথায়? মফস্বলের একটা ছোট শহরের নাম বললে শকুন্তলা। সেখানকার হাসপাতালে একটা চাকরি ঠিক করেছি। কটায় গাড়ি? 9:30। নীলা আর কিছু জিজ্ঞাসা করলে না, আস্তে আস্তে চলে এলো। বাসায় ফিরে নীলা দেখল সবাই ঘুমিয়ে, দাদা চলে গেছেন। ঘড়ি দেখল 7টা। অনেক দিন পরে নিশ্চিন্ত হয়ে আজ বড় শিগগির ঘুমিয়েছেন মা। নিচের ঘরে খটখট শব্দ। নীলা চমকে উঠল, ইন্দ্রজিৎ কি আবার ফিরে এলো নাকি? পা টিপে টিপে নিচে নেমে এসে দেখল দরজা তেমনি বন্ধ। ভেতরে বোধহয় ইঁদুর ঘোরাঘুরি করছে। ইন্দ্রজিতের ঘরখানা এরই মধ্যে ইঁদুরের বাসা হয়ে উঠল নাকি? অকারণেই চোখ জলে ভরে উঠল নীলার। কাল সকালে তারাও চলে যাবে। ওদের ঘরেও কয়েকদিন পরে ইঁদুর ঘোরাফেরা শুরু করবে। এখন 7টা, আর কয়েক ঘন্টা মাত্র। তারপরেই দীর্ঘ একটা অসংখ্য দুঃখ গ্লানি বিড়ম্বিত পরিচ্ছেদের ইতি। কয়েক ঘন্টা মাত্র। কিন্তু কয়েক ঘন্টা যদি এখনই নয় কেন? এখনই এই মুহূর্তে তো এখান থেকে পালাতে পারে নীলা। পরমায়ু ফুরিয়ে আসা এই গলির ক্লেদ স্পর্শ থেকে বাঁচতে পারে। পপলার পার্কের দিকে নয়, সেই দিকে একটি স্থূল প্রৌঢ় কামনা রোমজ দুটি বাহু বাড়িয়ে অপেক্ষা করছে। নীলা চিনতে পেরেছে নীলার পথ অন্যদিকে। বেশি সময় লাগলো না। দুটি মোটা শাড়ি আর গোটা 3 জামা খবরের কাগজে জড়িয়ে নিতে মাত্র 4 মিনিট কাটল।
তাড়াতাড়ি অথচ সন্তর্পণে মাকে একটা চিঠি লিখতে আরো কয়েক মিনিট। ঠিক 7:30টার সময় নীলা সেবার সত্রের দরজায় গিয়ে টোকা দিল। কে? আমি। নীলা উত্তেজিত গলায় বলল, আমি আবার এসেছি। দরজা খুলে গেল এবং শকুন্তলা কোনো প্রশ্ন করবার আগেই নীলা বলল, আমাকেও আপনার সঙ্গে নিতে হবে শকুন্তলাদি, নিতেই হবে। সব পরে বলবো, শুধু এইটুকু জেনে রাখুন, আপনার প্রতিষ্ঠানটি একেবারে উঠে গেল না। ছোটখাটো একটা প্রতিষ্ঠান সঙ্গে সঙ্গেই চলল। গড়াদের পেছনে বসে সেদিন রাত 9টার সময় শেষ দুখানা রিকশা যেতে দেখল প্রমথ। নতুন কিছু নয়, আজ সারাদিনই এ গলি থেকে মালপত্র বোঝাই ঠেলাগাড়ি আর রিকশার মিছিল দেখেছে, যেন মড়ক লাগার দৃশ্য। প্রমথ একটা হাই তুলল, তারপর তুড়ি দিয়ে সব ক্লান্তি যেন উড়িয়ে দিতে চাইল। যাক, যাবেই তো। শাবল আর গাঁইতির মুখে আরশোলা, ইঁদুর আর পোকামাকড় দিকবিদিকে পালাবে, কিন্তু আরও ঢের আগে পালাতে শুরু করেছে মানুষ। আর কদিনে সব সাফ হয়ে যাবে, একটি প্রাণীও থাকবে না এই কিনুগোয়ালার গলিতে। ফুঁ দিয়ে আলো নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করতে করতে বিচিত্র একটা হাসিতে প্রমথর মুখ ভরে গেল। প্রমথ যাবে না। আজ দুপুরে ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অফিসে গিয়ে প্ল্যান দেখে এসেছে প্রমথ। জরিপের কি একটা আশ্চর্য কৌশলে তার ছোট্ট এই দোকানখানি বেঁচে গেছে। কিন্তু প্রমথর হাসি শুধু সেজন্যেই নয়, এগুলির বেশিরভাগ বাড়ির দলিলই যে বন্ধকি সূত্রে তার সিন্ধুকে বন্দী। বসাকবাবুরা ছাড়া এ খবর কেউ রাখে না। নদী তলে তলে অনেক দূর খেয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে দোকানের তালার ওপর তালা লাগালো প্রমথ। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার। আবার অন্যদিন আসবো নতুন কোনো উপস্থাপনা নিয়ে।